সেবা কাজ করতে গেলে অর্গানাইজার ছাড়া সম্ভব নয়। এবং স্বামী যখন বেলুড় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1 মে 1897 সাল, তিনি বলেইছিলেন যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যার কে সম্বল করে সংসারে আছেন, যার মৃত্যুর 20 বছরের মধ্যে তার পূর্ণ নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে সঙ্গতার নামে। কলকাতায় যে প্লেগের সেবা রামকৃষ্ণ মিশন না হলে উত্তর কলকাতায় সাধারণ মানুষ মরে ভূত হয়ে যেত। যারা বড় লোক তারা তো উত্তর কলকাতা ছেড়ে অন্যত্র চলে গেলেন, গরিব মানুষের কি হলো যারা বস্তিতে থাকে? এই সেবা কাজ, এই জন্যই সংঘ ঠাকুরের বাণী শরীর। কেন? কারণ ঠাকুর সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। স্বামীজি তো সন্ন্যাসীর সংজ্ঞা দিয়েছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের অহিত ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক এত যুদ্ধের অঙ্গসজ্জা। এখনকার দিনে রামকৃষ্ণ মিশন যে কলেজগুলো আছে তাদের যারা অধ্যক্ষ তারা তো প্রত্যেকে ডক্টরেট। স্বামীজি অর্গানাইজেশনটা শিখেছিলেন বুদ্ধদেবের কাছ থেকে। বিপ্লবীরা যখন আসতে শুরু করলেন রামকৃষ্ণ মিশনে, তখন সাহেবরা মিশনের উপর নজর রাখতে শুরু করলেন। বহু বিপ্লবী তারা যোগ দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে। আমি যে বিশ্বাস করতেন মানুষ সৎ হলে রাষ্ট্র সৎ হবে। বালসারা যে একটা কথা বলতেন, বালসারা, যে আমরা যদি জনগণ মন সব স্কুলে শেখাই, তাহলে 10 বছরের মধ্যে 20 কোটি ছেলে মেয়ে সুরে জাতীয় সঙ্গীত গাইতে পারবে। সাংঘাতিক কথা বলেছে স্বামীজি। এইটাই বিশ্বাস করতেন, এই জন্য পলিটিক্যাল পাওয়ার চাইতেন না যে আমি রেভলিউশনারি চ্যালেঞ্জ করবো। শ্রী অরবিন্দ কেন চলে গেলেন পন্ডিচারিতে এবং বিপ্লব জীবন ছেড়ে দিলেন? কারণ দেখলেন যতক্ষণ আমি মনোরাজ্যের পরিবর্তন করেছি, ওইখানে যতক্ষণ রেভলিউশন আনতে পারছি, এই রেভলিউশনের কোনো মূল্য নেই। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা, আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই পডকাস্ট শুরু করছি। পডকাস্টে আমার সঙ্গে আলাপচারিতায় আছেন শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দিয়ে আমি আপনাদের সময় নষ্ট করব না। তরুণবাবু, অশেষ 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 ধন্যবাদ এবং আপনাকে স্বাগত আজকে আমাদের পডকাস্ট। আমাদের গত পডকাস্টে আমরা একটা বেশ নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, আড্ডাবাজ বিবেকানন্দ। আজকের সাবজেক্ট বা আজকের মেন আমার যে আলোচনার বিষয় বলবো সেটা হচ্ছে স্বামীজি ও রামকৃষ্ণ মিশন। আমি চেষ্টা করব কেন, আমি মোটামুটি প্রতিশ্রুতিবদ্ধ যে এমন কোনো প্রশ্ন আপনাকে করব না যাতে করে কোনো রকম আননেসেসারি একটা কনফিউশন বা কোনো রকম ক্রিয়েট করে। আমার প্রথম হচ্ছে যে এই মিশন তৈরি করার মূল উৎসটা কি আপনার মতে? দেখুন, ঠাকুর, এটা বুঝতে গেলে একটি ঘটনার দিকে আমাদের নজর দিতে হবে। বেশ। ঠাকুর বৈষ্ণব দর্শন নিয়ে আলোচনা করছেন। বেশ। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। দয়া বলতে গিয়ে ঠাকুর বলছেন, শারদানন্দজি লিখছেন লীলা প্রসঙ্গে, যে দয়া, তুই কি দয়া করবি? কীটাণু কি? ওর শিবজ্ঞানী জীব সেবা। শারদানন্দ লিখছেন, ঘর মধ্যে কথা শুনলো সবাই, বুঝলো নরেন্দ্রনাথ, এবং বললেন যে যদি ঈশ্বর দিন দেন তাহলে তিনি এটা দেখিয়ে ছাড়বেন। সেবা কাজ করতে গেলে অর্গানাইজার ছাড়া সম্ভব নয়। এবং এটা তো নতুন ধরনের একটি সন্ন্যাসী সংঘ, যে সন্ন্যাসী সংঘ সেবার মধ্যে দিয়েই আধ্যাত্মিক উপলব্ধি লাভ করবে। ফলে অর্গানাইজেশনটা দরকারি ছিল। এবং স্বামী যখন বেলুড় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1 মে 1897 সাল, তিনি বলেইছিলেন যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যার কে সম্বল করে সংসারে আছেন, যার মৃত্যুর 20 বছরের মধ্যে তার পূর্ণ নাম সর্বত্র ছড়িয়ে পড়েছে সঙ্গতার নামে। ঠাকুরের নামে সংঘ হলো, যে সংঘের মোটো হচ্ছে আত্মান ও মুখ্যার্থম জগদ্ধিতায়। আচ্ছা। এবং ঠাকুর কি শিখিয়েছিলেন স্বামীজিকে, যে আসল উদ্দেশ্য হচ্ছে অধঃপতিত মানুষ। অধঃপতিত, একদম। আচ্ছা। পারিয়া নিবেদিতা
কমপ্লিট ওয়ার্কসের ভূমিকা লিখেছিলেন, যদিও সংঘ থেকে চলে গিয়েছিলেন তার আগে, ভূমিকাটা লিখেছিলেন কমপ্লিট ওয়ার্কসে। সেখানে বলছেন যে স্বামীজি না থাকলে এই সত্যগুলো আমাদের একই রকম সত্য থাকতো, কিন্তু তিনি কি করলেন, তিনি এই সত্যগুলো পৌঁছে দিলেন টু দি পারিয়া, দি আউটকাস্ট এন্ড ডাউন ট্রডেন। ঠাকুরের উদ্দেশ্য ছিল ডাউন ট্রডেনদের জাগানো, ডাউন ট্রডেনদের জন্য ব্যবস্থা করা, কারণ ইংরেজ সরকার করবে না। দ্বিতীয় কথা, ভারতবর্ষে তারাই সবচেয়ে অধঃপতিত, ফলে সংঘের প্রয়োজন। ধরুন কলকাতায় যে প্লেগের সেবা, রামকৃষ্ণ মিশন না হলে উত্তর কলকাতায় সাধারণ মানুষ মরে ভূত হয়ে যেত। যারা বড় লোক তারা তো উত্তর কলকাতা ছেড়ে অন্যত্র চলে গেলেন, গরিব মানুষের কি হলো যারা বস্তিতে থাকে? এই সেবা কাজ, এই জন্যই সংঘ। এই যে সংঘ ঠাকুরের বাণী শরীর কেন? কারণ ঠাকুর সাধারণ মানুষদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মনে রাখতে হবে, ঠাকুর যেমন গিরিশচন্দ্রকে ভালোবেসেছেন, তেমনি সম্মান করেছেন রসিক মেথরকে, সাধারণ মানুষদের বৃন্দে ঝিকে তিনি সম্মান করেছেন। বাড়ির কাজের লোকজনকে সম্মান করা সে যুগে ছিল না, একেবারে এখন কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু তখন একেবারে এটার বিরল। শুধু কতগুলি সন্ন্যাসী, মানে সন্ন্যাস তৈরি করা নয় না, স্বামীজি তো সন্ন্যাসীর সংজ্ঞা দিয়েছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম, জীবের গগনবেদী হাহাকার থামাতে, বিধবার অশ্রুজল মুছাতে, পুত্রহীনার প্রাণে শান্তি দিতে, অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের অহিত ও পরমার্থী মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। সন্ন্যাসীর গেরুয়া পোশাক এ তো যুদ্ধের অঙ্গসজ্জা, এ তো ক্লিয়ারলি ডিফাইন করা। তারপর বলছেন, আমি তাদেরই মহাত্মা বলি যাদের হৃদয় পরের যন্ত্রণায় রক্তাক্ত হয়, নইলে সে দুরাত্মা। এই যে সঙ্গ তৈরি করলেন না, ধরুন তরুণ সন্ন্যাসী, গেরুয়া পোশাক, মাথা ন্যাড়া, তাদের বহু মানুষ বলতেন, মহিলারা বলতেন, বাবা এই জোয়ান ছেলে বিয়ে থাওয়া করো, তুমি আবার সন্ন্যাসী কি হয়েছে? আমাদের ধারণাই ছিল যে সন্ন্যাসীরা সংসার ছেড়ে চলে যাবেন, গুহায় তারা থাকবেন, তারা লোকালয়ের বাইরে সাধনা করবেন এবং লোকালয়ে অর্থ উপার্জনের জন্য আসবেন। সন্ন্যাসী স্কুলে পড়াবে, সন্ন্যাসী পথ রাস্তা ঝাঁটাবে, সন্ন্যাসী প্লেগের সেবা করবে, ধারণা ছিল। বহু লোকের প্রশ্ন করতো, এই যে স্বামীজিরা এসে থাকতে শুরু করলেন বরানগর মঠে, সাধারণ মানুষের প্রশ্ন ছিল যে এতগুলো জোয়ান ছেলে গায়ে গেরুয়া পোশাক, তারা কি করে? তারা কি কোনো ডাকাতির পরিকল্পনা করছে? এটা কি আসলে ডাকাতদের একটা দল এখানে এসে কীর্তন করছে, ভজন করছে ইত্যাদি? ফলে সেই সন্দেহটা সকলের ছিল। একজন তরুণ সন্ন্যাসী রাস্তায় যাচ্ছেন, গেরুয়া পোশাক, মাথা ন্যাড়া, চলেছেন তিনি। ধরুন এখনো বহু মানুষ আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা সর্বপ্রিয়ানন্দজি সন্ন্যাসী কেন হয়ে গেলেন? এই কম বয়স, এত বড় বক্তৃতা করেন, সংসারেই থাকলে পারতেন। এখনো তো বহু মানুষ মেনে নিতে পারেন না। সেটা অনেকের ক্ষেত্রে, ধরুন রামকৃষ্ণ মিশনে এমন বহু ছেলে আছেন যারা দুরন্ত ছাত্র, একদম আপনি ধরুন তাদের চেনেন না, ব্যাকগ্রাউন্ড জানেন না, আপনি তাদের সম্বন্ধে সকলে তো শ্রদ্ধাশীল নয় সন্ন্যাসীদের প্রতি, আপনারা স্নাইড রিমার্কস করছেন। তারপরে তারা যখন মুখ খুললেন, আপনি দেখলেন যে এর ধারে কাছে একাডেমিক রেকর্ড আপনার নয়। কিন্তু এখনো বহু মানুষ, আমাকে বহু মানুষ জিজ্ঞেস করেন, আমার তো বহু বন্ধু সন্ন্যাসী, ফলে ছাত্র জীবন অনেকেই জিজ্ঞেস করতো আমাকে, ছাত্র জীবনে পড়ে আমিও চাকরি পেয়েছি, ওরাও সঙ্গে জয়েন করেছেন, তার আগে জয়েন করেছেন, ওরাও তখন ব্রহ্মচারী। আচ্ছা এরা ব্রহ্মচারী কেন হন, এত ভালো ভালো ছাত্র? তার কারণই হচ্ছে আমরা মনেই করি যে সন্ন্যাসী আবার সেবা করবে কি। ধরুন এখনকার দিনে রামকৃষ্ণ মিশন যে কলেজগুলো আছে, তাদের যারা অধ্যক্ষ তারা তো প্রত্যেকে ডক্টরেট, প্রত্যেকে। রামকৃষ্ণ মিশনের যতগুলো কলেজ আছে তার সবকটি অধ্যক্ষ কিন্তু ডক্টরেট, সবাই অল। এটা কিন্তু কিছুটা বোধহয় ভারতবর্ষ, মানে ভারত সরকারের নিয়ম কে, মানে এই কমপ্লায়েন্সের জন্য, সেটা একটা কথা হয়ে গেল। কিন্তু তারা তো তার মানে এমএ টা পাস করে এসেছিলেন, নিশ্চয়ই তারা তো গ্র্যাজুয়েট, তারা ডক্টরেট করতে পারতেন না, নিশ্চয়ই সেইটা কমপ্লাই করে এসেছিলেন।
এমএটা করেছিলেন বলেই তো ডক্টরেট হতে পেরেছেন। বহু সন্ন্যাসী আছে। আচ্ছা, কোনোভাবে কি রেড ক্রস বলুন, তারপরে এই ইন্টারন্যাশনাল সিগন্যাল সোসাইটি ছিল, তার দ্বারা কোনো রকমের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো স্কোপ ছিল স্বামীজি? স্বামীজি বিদেশে যখন থাকেন তখন মহিলারা স্বামীজি একদিন বলছেন যে আমি প্রেমে পড়েছি। তো মহিলারা খুব উৎসুক কে সেই ভাগ্যবতী মহিলা যার প্রেমে স্বামীজি পড়েছেন। তখন স্বামীজি বলেন অর্গানাইজেশন। স্বামীজি অর্গানাইজেশনটা শিখেছিলেন বুদ্ধদেবের কাছ থেকে। এই যে বহুজন হিতায় বহুজন সুখায়, বুদ্ধেরই তো দেখা গেল যে প্রথম সন্ন্যাসীরা তারা গিয়ে বিভিন্ন জায়গায় যে অহিংসার বাণী প্রচার করছে, জীবন থেকে জীবনটাকে নিয়ন্ত্রণের কথা বলছে। খুদ পিপাসা প্রথমশ্চৈব, কামশ্চ দ্বিতীয় তথা সংশয় তৃতীয়শ্চৈব, অহংকার চতুর্থ। এই তো বুদ্ধের কথা। এবং অশোককেও আমরা দেখবো তার ছেলে এবং মিলিন্দ এবং সঙ্গমিত্রা তাদের সিংহলে পাঠাচ্ছেন বুদ্ধের বাণী প্রচার করতে। যে বুদ্ধদেবের কথা তো যে শান্তি আসবে সেবার মধ্যে দিয়ে। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবারণের পথ আছে, নিবারণ এবং সে নিবারণ করা যায়। স্বামীজি বুদ্ধের কাছ থেকে এই অর্গানাইজেশনটা শিখেছিলেন। প্রাচীন ভারতবর্ষে অর্গানাইজেশনটা ছিল বুদ্ধের। আরেকটা প্রশ্ন, আমি নিশ্চয়ই মনে হয় যে হবে অপ্রাসঙ্গিক হবে না, বিপ্লবীদের সঙ্গে আমি বরং আরেকটু স্যাম্পল করে বলছি। আমি শুনেছি আপনারই কাছ থেকে শোনা যে এমনও অনেক ছিল যে যারা তাদের প্রাক সন্ন্যাস জীবনে বিপ্লবী ছিল, কিন্তু পরে তারা এই রামকৃষ্ণ মিশনের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে। তাদের নাম করা কি উচিত হবে আপনি যদি কাউকে তাকে চেনেন? বিপ্লবীরা যখন আসতে শুরু করলেন রামকৃষ্ণ মিশনে, তখন সাহেবরা মিশনের উপর নজর রাখতে শুরু করলো এবং ঠাকুরের স্বামীজির তিথি পুজোয় তারা গিয়ে পেন ক্লোজে নজর রেখেছে কারা কারা এখানে আসে। সাহেবরাও সেরকম করেছে। এবং চার্লস টিগার যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তিনি তো এই ভিজিলেন্সটা বাড়িয়েছিলেন। স্বামী অভয়ানন্দজি, ভরত মহারাজ নামে যিনি সমধিখ্যাত, তিনি বিপ্লব আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবং মাকে বলা হয়েছিল যে এরা সব বিপ্লবীরা এসে যোগ দিচ্ছে, এটা কি ঠিক হবে, এটা বন্ধ করে দেওয়া হোক। মা বলেছিলেন যারা ঠাকুরের কাছে আসবে আমি কি করে তাদের বন্ধ করি, হয় আমরা একসঙ্গে ডুববো নয় একসঙ্গে ভাসবো। স্বামী প্রজ্ঞানন্দজি, দেবব্রত বসু, সিস্টার সুধীরার দাদা, তিনি বিপ্লবী ছিলেন, বিপ্লবী আন্দোলনে ছিলেন। আমি চিন্ময়ানন্দই ছিলেন বিপ্লবী, একদম ডাইরেক্টলি বিপ্লবী আন্দোলনে যুক্ত। হ্যাঁ, ডাইরেক্ট আন্দোলন। এই জন্যই তো সাহেবরা আসতে শুরু করলো। এই যে লর্ড কারমাইকাল বললেন যে এটা একটা, এরা বিপ্লবীদের আরকাঠি, এরা মুখে ধর্মের কথা যাই বলুক আসলে বিপ্লবের কথা বলছে, তার কারণে যে বিপ্লবীদের এরা ছায়া দিয়েছিলেন বলে, একটা থাকার আশ্রয় দিয়েছিলেন বলে বহু বিপ্লবী তারা যোগ দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথাও জিজ্ঞেস করি যে এদের সঙ্গে বর্তমানে সেই রাজনীতির সঙ্গে রামকৃষ্ণ মিশনের কোন? স্বামীজি একটা চিঠি আছে আলাসিঙ্গা পেরুমলকে লেখা, I am neither a politician nor a political agitator. যখন প্রথমবার ফিরলেন তখন সবাই বলে আপনি কংগ্রেসে যোগ দিচ্ছেন না কেন? তখন স্বামীজি বললেন যোগ তো দিতেই পারি, তাহলে কাল স্বাধীনতা আসবে, তারা স্বাধীনতা রাখতে পারবি? বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস, স্বামীজি বারবার বলেছেন। তাই জন্য তিনি প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিতে কখনোই চাননি। কারণ নিবেদিতার একটা কথা মনে রাখবেন, আমাদের সকলের মনে রাখা উচিত যে স্বামীজি পাশ্চাত্য অর্থে নেশানুট বিশ্বাস করতেন না, না করতেন না। মত আছে যে যদি রাষ্ট্রটা সৎ হয় তাহলে মানুষগুলো সৎ হবে। স্বামীজি বিশ্বাস করতেন না, স্বামীজি বিশ্বাস করতেন মানুষ সৎ হলে রাষ্ট্র সৎ হবে। স্বামীজি আসলে কেন্দ্রবিন্দুতে মানুষকে বুঝিয়েছিলেন, উনি উল্টো আগে সৎ করো একদম। এবং দেখবেন এই যে স্বামীজি তো বলেছিলেন, প্রথম ভারতীয় যিনি দর্থহীন ভাষায় বলেছিলেন I am a socialist not because I think it is a perfect system but half a loaf is better than no bread বলেছিলেন। তোমরা সোশ্যালিজম জিনিসটি কি পড়ে ফেলেছিলেন, প্রোলেটারিয়েট শব্দটা ব্যবহার করেছিলেন। স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি লিখছেন বিবেকানন্দ সোশ্যালিস্ট গ্রন্থে যে স্বামীজি একদম সোশ্যালিজম পড়েছিলেন এবং জনগণকে যে জাগরণের প্রয়োজন সেটা তিনি বিশ্বাস করেছিলেন। কিন্তু সেই স্বামীজি সোশ্যালিজমের ডিফেক্ট কোথায় তার সুন্দরভাবে বলেছেন। যেমন স্বামীজি ভারতবর্ষের সমাজের ডিফেক্ট বলেছেন, বলছেন সোশ্যালিজম নিয়ে এই যুগের সুবিধে এই যে মানুষের শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য খুব বাড়বে, অসুবিধে এই যে
যে কৃষ্টির অবনতি ঘটবে, সাধারণের শিক্ষার পরিসর খুব বাড়বে বটে, কিন্তু সমাজে অসাধারণ প্রতিভাশালী ব্যক্তির সংখ্যা দিন দিন কমে যাবে। ডক্টর জিভাগোর যিনি লেখক, তিনি যখন নোবেল পুরস্কার পেলেন তখন রাশিয়ান গভর্নমেন্ট বললেন তুমি পুরস্কার নিতে যেতে পারবে না। সেটা ভাবুন। সলজেনিৎসিনের চিঠি, allow us a free art and publication, allow us a free press, and you will see what harvest it brings and how it bears good for the good of Russia. Let the people breathe, let them think and develop. আচ্ছা, আপনার কথাগুলো এখন বুঝতে পারছি যে ওইখানেই ওরা আসল ডিফারেন্স অ্যাকচুয়ালি বিটুইন যে রাজনীতি এবং এই স্পিরিচুয়াল আপলিফমেন্ট। একদম। আচ্ছা, রিসেন্টলি একটা, আমি কারোর নাম করছি না, কিচ্ছু করছি না, একটা ছোট্ট রব উঠেছিল যে রামকৃষ্ণ মিশনের কোন একজন পার্টিকুলার সাধু, এই ফরগেট অ্যাবাউট নেমস, যে একটা কল্পনা করে নিচ্ছি, ধরুন কোন রাজ্যে রামকৃষ্ণ মিশনের মতন বা রামকৃষ্ণ মিশন কি ধরা হলো যে তুমি রাজ্যটা চালাও, তাদের তো নির্লোভ, তাদের কোনো প্রফিট মোটিভ নেই, চালাবেন না, সেটাই কখনোই চালাবে। আপনাদের অন্য একটা কথা বলি, এটা আমি প্রত্যক্ষদর্শী বলে বলছি। রামকৃষ্ণ মিশন স্কুল, কলেজ, হাসপাতাল চালাচ্ছে, সবাই জানে। হাসপাতাল, এই তো আপনার সম্প্রতি একটা বৃন্দাবনে ক্যান্সার ইউনিট হয়েছে, তার খরচ হচ্ছে 90 কোটি টাকা। সেই ইনস্টিটিউটটা বা ক্যান্সার হসপিটালে একটি যন্ত্র নেই যেটি টাটা মেডিকেলে আছে, এবং সেই যন্ত্রটাও আনা হবে, আধুনিকতম যন্ত্র হাসপাতালে। রামকৃষ্ণ মিশন হাসপাতাল চালায়, সকলে জানে। তেমনি কস্টলি হবে রামকৃষ্ণ মিশন কস্টলি, রামকৃষ্ণ তো কস্টলি করবে না, চিকিৎসাটা সাবসিডাইজড, ঠিক একদম সাবসিডাইজড। তো রামকৃষ্ণ মিশন স্কুল, কলেজ চালায়, সকলেই জানে। তো রহরা কলেজ ভারতবর্ষের 3 নম্বর কলেজ র্যাঙ্কিং এ। নিশ্চয়ই। আমি রামকৃষ্ণ মিশন অন্য একটা জিনিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। রামকৃষ্ণ মিশন অন্ধ্রপ্রদেশে ব্রিজ বানায়। ব্রিজ কেন বানায়? চিত্ত মহারাজ বলে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, তিনি সাউথ ইন্ডিয়ান, মারা গেছেন। চিত্ত মহারাজ রিলিফ করতে গিয়েছিলেন। বৃদ্ধ গৌতমী বলে একটা নদী আছে পূর্ব গোদাবরী জেলায়। এই নদীটার বৈশিষ্ট্য হচ্ছে যে গরমকালে এ পায়ের পাতা ডোবে না, আর প্রত্যেক বছর বন্যা হয়। বন্যা হলে বিশাল সংখ্যক যে গ্রাম, সেই গ্রামগুলো ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যারা বড় লোক তারা চলে আসে শহরে। গ্রামের মানুষ, কত মানুষ যে সাপে কাটা মারা গিয়েছেন, সাপের কামড়ে মারা গেছেন, তার হিসেব নেই। এবং বড় লোকেরা কি করেন, ওখানে খুব ভালো নারকেল হয়, নারকেল গাছ, নারকেল হয়, এবং সেটা একেবারে মানে পাণ্ডব বর্জিত গ্রাম। চিত্ত মহারাজ ওখানে রিলিফ করতে গিয়েছিলেন। রিলিফ করতে যখন যান, তখন স্থানীয় মানুষরা বলেন আপনারা ব্রিজ বানিয়ে দিন। ব্রিজ বানানো মেনল্যান্ড এসে কানেক্টেড হয়ে যাবে। চিত্ত মহারাজ এটি প্রস্তাব দেন রামকৃষ্ণ মিশন। তিনি ট্রাস্টি ছিলেন। ট্রাস্টিরা গ্রহণ করেননি। গ্রহণ করেন না, গ্রহণ করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। তিনি বলেছিলেন যে তুমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলো, যে আমরা তো ব্রিজ কখনো বানাইনি, ব্রিজের এক্সপার্টাইজ আমাদের নেই জানা, তুমি কথা বলো। পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ারদের সঙ্গে মহারাজ কথা বলেছিলেন, তারা আমার সকলের কাছের মানুষ, তারা আমার সোর্স ছিলেন খবরের। তারা সব রিটায়ার করেছেন তখন, এবং তারা এক্সপার্টাইজ দেন, এবং তারা মহারাজকে বলেন যে ব্রিজ বানানো সম্ভব, ব্রিজ বানানো সম্ভব, এবং সেইটি আমরা করতে রাজি আছি। রামকৃষ্ণ মিশনের কাজটা গ্রহণ করে ফেলে, এবং তারা গিয়ে সেই ওই পূর্ব গোদাবরী জেলায় ছোট ছোট ঘর বানিয়ে, ইঞ্জিনিয়াররা থাকতেন, 3 জন সাধু থাকতেন। স্বামী চিত্ত মহারাজ, স্বামী শ্রীকরানন্দজি মারা গেছেন, অনবদ্য মানুষ ছিলেন, ট্রাস্টি ছিলেন স্বামী শ্রীকরানন্দজি, বিজ্ঞানের মানুষ ছিলেন, এবং ভেঙ্কট মহারাজ। এরা কাজ শুরু করেন, বুঝলেন। জিএমসি বালাযোগী ছিলেন অন্ধ্রপ্রদেশের, তিনি স্পিকার ছিলেন, এবং অন্ধ্রপ্রদেশে এই ব্রিজটা যেখানে হচ্ছে এমপি ছিলেন। তিনি চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একদিন যাচ্ছেন হেলিকপ্টারে। চন্দ্রবাবু তো অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার। ওই ব্রিজটা কি হচ্ছে এখানে, রামকৃষ্ণ মিশন ব্রিজ বানাচ্ছে। বলে যে ব্রিজ বানাচ্ছে রামকৃষ্ণ মিশন, তো আমি জানি না, তো তুমি ওদের ডেকে পাঠাও।
ওরা অর্ধেক খরচ দেবে, আমি অর্ধেক খরচ দেবো। এই অর্ধেক খরচ গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ দেয়, আর বাকিটা রামকৃষ্ণ মিশন দেন, ব্রিজটা বানানো হয়। মজার কথা হচ্ছে ব্রিজটা 6 মাস আগে শেষ হয় শিডিউল ডেটের। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন। আমি চোখের সামনে দেখেছিলাম যে কিভাবে কাজ করতে হয়। কিছুদিন আগে, আমি স্বামীজির নাম বলবো না, তিনি, আপনারা সবাই তার নাম জানেন, তিনি কাজ করছেন একটা দূর জায়গায় অরুণাচল প্রদেশে। সেইখানে চিফ সেক্রেটারি এসছেন। চিফ সেক্রেটারি এসে বলছেন যে আপনারা যে বড় প্রজেক্টটা নিয়েছেন এর খরচ কত? বলছেন 25 কোটি টাকা। বললেন মাত্র? আমরা করলে 200 কোটি টাকা খরচ হতো। রামকৃষ্ণ মিশন আমি দেখেছিলাম একজন স্বামীজিকে, তিনি আমার সঙ্গে গিয়েছিলেন, বড় বাজারে গিয়েছিলাম, সকাল থেকে বিকেল অব্দি মশারি কিনছেন। দুপুরবেলা আমরা, মহারাজ ফিরে চলুন, খাবেন না দুপুরে? তোমাকে পয়সা দেবো, তুমি রেস্টুরেন্টে খেয়ে নাও। সকাল থেকে বিকেল অব্দি মশারি খুঁজলেন, খুঁজে শেষ অব্দি বেস্ট মশারিটা রিজনেবল দামে কিনে নিয়ে চলে গেলেন। রামকৃষ্ণ মিশন যখন কোনো প্রজেক্ট নেয়, এটাই স্বামীজির কথা, যেহেতু কাজটা পুজো, কোনো প্রজেক্ট যখন নেয় তখন সামনে পিছন ভেবে স্কিম করে তবে। আমি স্বামী আত্মস্থানন্দজি খুব কাছ থেকে দেখেছি, তিনি রিলিফের হেড ছিলেন। আমি স্বামী মুক্তিনাথানন্দজিকে দেখেছি, সুজিত মহারাজ, তিনি এখন লখনৌ এর হেড এদের। তারপর আমি নন্দকুমার মহারাজকে দেখেছি, কিরকম পরিকল্পনা ভাবতে পারবেন না। স্বামী প্রমানন্দজিকে দেখেছি, তিনি তো অসম্ভব বিচক্ষণ মানুষ ছিলেন। এইটি স্বামীজির দেখানো পথ, যে তুমি ভেবে কাজটা করবে, পরিকল্পনা করবে। স্বামীজি দেখবেন চিঠি লিখছেন, কালীকৃষ্ণ বাবু, তারক দাদা, তোমাদের হরমোহন, তোমরা বসে একটা যুক্তি করো। যুক্তি করো মানে ইউ ডিসকাস অ্যামং ইয়োরসেলফ এন্ড দেন টেক আ ডিসিশন। সেটা কি যুক্তি করো? বরানগরে অনেক গরিব গুরু আছে, একটা বড় চালা চাই, তাদের জুটি আনা চাই, ম্যাজিক লন্ঠন দিয়ে গ্লোব দিয়ে পড়াতে হবে, ওসব পুঁথি পাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও। আপনার কথাতেই আমি এবার উত্তর পেয়ে গেলাম অ্যাকচুয়ালি, যে কেন কোনো রাজ্য চালনা বা দেশ চালনা, আপনি যেটা বললেন যে আমরা আগে মাথায় বসবো না, আগে পুরো মাসকে তাদেরকে উন্নতি করিয়ে তাদের অটোমেটিক্যালি মাথাটা উন্নতি হয়ে যাবে। একদম। এবং এই এক্সপেরিমেন্ট করলো না কেউ আমাদের দেশে? আমরা রিভার্স পিরামিডে বিশ্বাস করলাম, কিন্তু আসলটা তলাটা জাগিয়ে ফেলতে পারেন, তাহলে অটোমেটিক্যালি মাথাটা জেগে যাবে। আপনি যদি ছোট একটা, আমার সঙ্গে অনেকের লাগে কেন লাগে এই কনসেপ্টে, একটা ছোট্ট বাচ্চাকে যখন সে নার্সারিতে যাচ্ছে, আপনি যদি ভালো কথা শোনান, আপনি যদি বিভিন্ন ধর্মের কথা শোনান, ধর্মনায়কদের কথা শোনান, ধর্মগুরুদের কথা শোনান, শিক্ষাটা মরাল ট্রেনিং দেন, সে সেকুলার হতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এক্সপেরিমেন্টটা করতে, বিবেকানন্দ এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন। স্বামী প্রভানন্দজি আমাকে বলতেন যে দেখো ভাই, এই নরেন্দ্রপুর স্বামীজি চাননি। বলতেন স্বামীজির ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে হয়। প্রভানন্দজি বলতেন, খুব খোলা মনের মানুষ ছিলেন তো। সেই এক্সপেরিমেন্ট যদি কেউ করে, সেইটাই তো কাজের, অটোমেটিক্যালি। ধরুন আপনার এখানে আমি যখন আসি, তখন প্রত্যেকদিন মনে হয় গাড়ি চালানোর পরীক্ষা দিচ্ছি। কেন? কারণ আনরুলি ক্রাউড বলে। কেন আনরুলি? আমরা যে ডিসিপ্লিন শেখালাম না। আপনি স্কুল থেকে একটা চেষ্টা হয়েছিল যে স্কুলে ট্রাফিক ট্রেনিং, একটা মাধ্যমিকের ছিল, একটা কোর্স ছিল যে 20 নম্বর ট্রাফিকের জন্য পরীক্ষা দেবে আপনাকে। আপনি যদি শেখাতে পারেন, তাহলে দেখতেন বেশ কিছু মানুষ নিয়ম করে গাড়ি চালাচ্ছে। বালসারা যে একটা কথা বলতেন, ভি বালসারা, যে আমরা যদি জনগণ মন সব স্কুলে শেখাই, তাহলে 10 বছরের মধ্যে 20 কোটি ছেলে মেয়ে সুরে জাতীয় সঙ্গীত গাইতে পারবে। সাংবাদিক কথা বলেছে। স্বামীজি এইটাই বিশ্বাস করতেন, এই জন্য পলিটিক্যাল পাওয়ার চাইতেন না যে আমি রেভলিউশনাইজ করবো। শ্রী অরবিন্দ কেন চলে গেলেন পন্ডিচারিতে এবং বিপ্লব জীবন ছেড়ে দিলেন? কারণ দেখলেন যতক্ষণ আমি মনোরাজ্যের পরিবর্তন করেছি, ওইখানে যতক্ষণ রেভলিউশন আনতে পারছি, এই রেভলিউশনের কোনো মূল্য নেই। ঠিক। অপূর্ব অপূর্ব অপূর্ব। আমি এই সময়ের এতে অসুবিধার কারণে আমরা আলোচনার বেশি দীর্ঘায়িত করতে পারছি না, তবে আজকে অসাধারণ মনোজ্ঞ একটা আলোচনা হলো, এবং
রামকৃষ্ণ মিশনের কথা আনতে বা স্বামীজি রামকৃষ্ণ মিশনের যোগদানের কথা আনতে গিয়ে আমরা অনেক কিছু সামাজিক আলোচনা করে ফেললাম। তো তরুণবাবুকে ধন্যবাদের ভাষা নেই। আশা করি আপনারাও আজকের আলোচনা এনজয় করেছেন। এইরকম আলোচনা আমরা করতে থাকবো, আপনারাও সঙ্গে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।